আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। ভিডিওতে আমি আপনাদের দেখাবো আজকের সন্ধ্যার তিনটে বড় খবর, সত্যি ধামাকাদার খবর। প্রথম খবর, আমেরিকার নতুন স্যাংশনের মুখে ইরান চীনকে পাশে নিয়ে বলেছে এই বন্ধুত্বে কারো অনুমতি লাগে না। 2, ইরানের আকাশ পাহারা এখন 100% সতর্ক, সেনা কমান্ডার নিজে সামনে এসে বলেছেন। কিন্তু কেন, কিসের ভয়ে? তৃতীয় খবর, হরমুজের মুখে আরেকটা তেলের জাহাজে আগুন লেগেছে, আর প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্পের সেই দাবি প্রণালী নাকি চালু আছে, সব মাইন পরিষ্কার। সুতরাং তিনটে খবরেই একটা শব্দ ঘুরবে, অনুমতি। কে অনুমতি চাইছে আর কে বলছে লাগবে না, গুনে রাখবেন। শুরু করি প্রথম খবর দিয়ে। দর্শক বন্ধুরা, আমেরিকার স্যাংশনের তালিকা লম্বা করছে আমেরিকা, আর তেহরান কি করছে? ধন্যবাদ জানিয়েছে চীনকে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, যিনি চীন বিষয়ে ইরানের বিশেষ দূত, এক্সে একটা পোস্ট করেছেন। প্রেক্ষাপট এক লাইনে, আমেরিকার নতুন স্যাংশনের জবাবে চীন বলে দিয়েছে এসব সে মানে না। গতকালকের ভিডিওতেই আপনাদের সমস্ত বলেছি। এখন একদিনের মাথায় গালিবাফ লিখেছেন, চীন যে বেআইনি স্যাংশন নাকচ করেছে আমরা স্বাগত জানাই। ইরান চীন এই গভীর সম্পর্ক দাঁড়িয়ে আছে পারস্পরিক সম্মানে, দুই পক্ষের লাভে আর বহুমেরু দুনিয়ার এক স্বপ্নে। এই সম্পর্কে কারো অনুমতি দরকার নেই। বহুমেরু কথাটা কঠিন শোনায়, মানে দাঁড়ালো দুনিয়া চলবে না এক মোড়লের কথায়, ক্ষমতা ভাগ হবে অনেক হাতে। সঙ্গে গালিবাফ মনে করিয়ে দিয়েছেন 2021 সালের মার্চে সই হওয়া 25 বছরের সেই বড় চুক্তির কথা। এবার এই ছবির পাশে আজ বিকেলের ছবিটা রাখুন। আজ বিকেলেই এই চ্যানেলেই আমরা দেখিয়েছি যে রাশিয়া স্যাংশনের তোয়াক্কা না করে হরমুজের পারেই $25 বিলিয়ন চারটে পরমাণু চুল্লি বানাতে নামছে। আর সন্ধ্যায় দেখছেন চীন খোলাখুলি জানিয়ে দিচ্ছে ইরানের পাশে সে থাকছেই। স্যাংশন খাটে কবে? সবাই মানলে, আর দুনিয়ার দুটো বড় শক্তিই যদি না মানে, দেয়ালটা তখন দাঁড়িয়ে থাকে শুধু কাগজে। আমার হিসেব বলছে ওয়াশিংটনের আসল মাথা ব্যথা এখন শুধু ইরান নয়, মাথা ব্যথা এই ছবিটা। রাশিয়া টাকা ঢালছে, চীন বাজার খুলে রাখছে, আর ইরান অনুমতি চাওয়াই ছেড়ে দিয়েছে। অনুমতি চায়নি, বরং জানিয়েছে ভবিষ্যতেও চাইবে না। সবচেয়ে নাটকীয় ছবিটা কিন্তু জলে। হরমুজের সেই আগুনের কথা একটু পরেই বলছি এই ভিডিওতেই। এখন বন্ধু পাশে দাঁড়ালে গলা চড়ে, কিন্তু ইরান একই দিনে আর একটা কাজও করেছে, যেটা বন্ধুত্বের নয়, প্রস্তুতির। খবরটা তাসনিমের, রাষ্ট্রীয় মাধ্যম, সেটা মাথায় রাখুন। তারা জানিয়েছে ইরানি সেনার এয়ার ডিফেন্স বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলাহিমি, তিনি বলেছেন সেনা আর আইআরজিসি দুটোরই এয়ার ডিফেন্স এখন 100% প্রস্তুত। সব সীমান্তে 24 ঘন্টা নজর চলছে। দেশের আকাশ পাহারায় আমরা তৈরি। সঙ্গে যোগ করেছেন যে ইরান কথায় নয়, কাজে প্রমাণ দেয়। শত্রুর স্ট্র্যাটেজিক ড্রোন নামিয়ে সেটা আগেই দেখিয়ে দিয়েছে। এবার আসল প্রশ্নে আসি। দেখুন, শিলাবৃষ্টি ঠেকাতে কেউ এয়ার ডিফেন্স সাজায় না। এত বড় অফিসার সামনে এসে এই ঘোষণা তখনই করেন যখন হয় হাতে সত্যি খবর আছে, নয়তো শত্রুকে আগেই থামানো দরকার। যে জানে হামলা আসতে পারে, সেই আগে থেকে আকাশ সাজায়। ভয়টা তাহলে কোন দিক থেকে? ইরান কিছু বলেছে? না, বলেনি। কিন্তু একটা দাবি বাতাসে ঘুরছে। কিছু জায়গায় বলা হচ্ছে ব্রিটেনে নেমেছে আমেরিকার বড় অস্ত্রের চালান। কোনো বড় সংবাদ মাধ্যম এখন নিশ্চিত করেনি, এটা দাবি আপাতত, সেই মাপেই নিন। কিন্তু দাবিটা শূন্যে ভাসছে না। মার্চ থেকেই ব্রিটেন নিজের ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দিচ্ছে। ঘোষণাটা এসেছিল খোদ প্রধানমন্ত্রী স্টারমারের মুখ থেকে। আর ইরান আগেই বলে রেখেছে হামলা যেখান থেকে আসবে জবাব যাবে সেখানেই। মানে দাঁড়ালো হিসেবটা আর শুধু আরব জমিতে আটকে নেই, প্রশ্নটা ঢুকে পড়েছে ইউরোপে।
আকাশ সাজানো হয়ে গেছে, অপেক্ষা চলছে। আচ্ছা, আকাশের খবর শেষ, এবার জলের খবর। ব্রিটিশ নৌ বাণিজ্য সংস্থা ইউকেএমটিও আজ সকালে সতর্ক বার্তা দিয়েছে। হরমুজ প্রণালীর মুখে ওমানের খাসাব উপকূলের কাছে তেলের এক ট্যাঙ্কারে অজানা কিছু এসে আঘাত করেছে। আবার জাহাজে আগুন ধরে গিয়েছিল, আগুন নেভানো গেছে, সব নাবিক নিরাপদ। ঘটনাটা কাল রাতের, না ঠিক করে বলি, ইউকেএমটিওর বার্তাটা এসেছে আজ সকালে। ঘটনাটার ঠিক সময়টা ওরা খোলসা করেনি। কে করেছে? কেউ দায় স্বীকার করেনি। আঙুল উঠছে ইরানের দিকে, কিন্তু তেহরান মুখ খোলেনি। এবার ট্রাম্পের কথাটা মনে করুন। কদিন আগেই জনসভায় তিনি বলেছেন, হরমুজ এখন আমেরিকার এলাকা, আমরা না চাইলে একটা জাহাজও যেতে পারে না। আর আমেরিকার সিএনবিসি আজ শিরোনামই করেছে, এই হামলা ট্রাম্পের এই চালু প্রণালী, এই দাবির পরীক্ষা। দেখুন, ব্যাপারটা আমি যেভাবে দেখছি, দখল মুখে বললে হয় না, জলে প্রমাণ করতে হয়। খাসাবের ওই জায়গাটা পড়ে সেই দক্ষিণ রুটের দরজায়, যে রুট চলে মার্কিন পাহারায়, আর আগুনটা লেগেছে ঠিক সেখানেই। যার অনুমতির এত দাবি, পাহারাটাও তার, তবু তারই রুটে জাহাজ জ্বলছে। এই আগুনের দাম দিচ্ছে কে? আপনি, আমি। জাহাজ ঘুরপথে গেলে ভাড়া বাড়ে, যুদ্ধ বিমার খরচ এরই মধ্যে উঠেছে জাহাজের দামের প্রায় 7.5 থেকে 10 ভাগ পর্যন্ত। আর সেই খরচ ঘুরে এসে বসে আপনার বাজারের ব্যাকে। প্রশ্নটা শুধু তাই ট্রাম্পের ইজ্জতের নয়, দামটা দিচ্ছে দুনিয়া। এবার চটপট কয়েকটা খবর। রয়টার্স জানাচ্ছে যে তেলের দাম আজও নেমেছে। ব্র্যান্ড ক্রুড অয়েল এখন $87 ঘরে, কারণ কাতারের প্রধানমন্ত্রীর তেহরান সফর ঘিরে একটা আলোচনার আশা তৈরি হয়েছে। মানে বাজার এখন বোমার খবরে নয়, টেবিলের খবরে দাম লিখছে। আর খালিজ টাইমস বলছে যে হরমুজে জাহাজ চলাচল আজ সামান্য বেড়েছে। এবার হিসেব মিলাই, 3টে খবর 3 জায়গার। এই যে অনুমতি, এই শব্দটা কতবার এসেছে গুনেছেন তো? গালিবাব বলেছেন, বন্ধুত্বে কারো অনুমতি লাগে না। ব্রিটেন আমেরিকাকে দিয়ে রেখেছে ঘাঁটি ব্যবহারের অনুমতি। আর হরমুজে আমেরিকার দাবি, তার অনুমতি ছাড়া জাহাজ চলবে না। দেখুন, আমেরিকার আসল জোর কোনোদিন শুধু বোমায় ছিল না, জোরটা ছিল অনুমতি দেওয়ার ক্ষমতায়। ভেবে দেখুন তো, যে স্যাংশন মানে কি? মানে সেটাই, তোমাকে অনুমতি দিলাম না। আর আজকের ছবিটা কি বলছে? রাশিয়া চুল্লি বানায় অনুমতি ছাড়া, চীন তেল কিনছে অনুমতি ছাড়া, আর যার অনুমতির সবচেয়ে বড় দাবি, তার পাহারার রুটেই জাহাজ চলছে। পাড়ার মোড়লের জোর ততক্ষণই যতক্ষণ লোক জিজ্ঞেস করতে আসে। যেদিন জিজ্ঞেস করা বন্ধ হয়ে যায়, মোড়লগিরিটা থাকে শুধু নামে। দুটো জিনিস লিখে রাখুন, পরের ভিডিওতে আমরা মিলিয়ে নেব। প্রথমটা হলো, ইরানের এই এলাহামির ঘোষণার পরে সামনের কটা দিনে সত্যি কোনো হামলা হয় কিনা। 2, চীনের কোনো বড় কোম্পানি বা ব্যাংক প্রকাশ্যে ইরানের সঙ্গে নতুন কারবার করার কোনো ঘোষণা করে কিনা। মিলিয়ে নেবার চাবিটাও দিয়ে রাখি, হরমুজের আগুন নিয়ে ওয়াশিংটন চুপ থাকলে বুঝবেন ভোটের আগে তারা মাঠে নামতে চাইছে না। আর যদি হঠাৎ গলা চড়ে, বুঝবেন এলাহামির রাডার ভুল খবর ধরেনি। এখন বাদবাকি আপনাদের কি মনে হয়, এই 100% সতর্কতা সত্যি হামলার খবর, নাকি আগে ভাগে পাঠানো কোনো বার্তা? আপনার মতটা কমেন্টে। আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো ভালো সংবাদ আছে। বাংলাদেশের সংবাদ দিয়ে শুরু করি। ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে, ভারতের সকল আপত্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চলে গিয়েছেন সৌদি আরবে। সৌদি আরবের জেদ্দায় তিনি মিটিং করেছেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রীর সাথে। মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। যদিও হুমায়ুন কবিরের পেছনে ভীমরুলের চাকের মতো ভারতের দালাল সাংবাদিকগুলো গত 1 সপ্তাহ ধরে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে। এই প্রতিবেদন শুরু হয়েছে যখন বাংলাদেশ মক্কা চুক্তিতে যাওয়ার ব্যাপারে আলোচনা শুরু করেছে। বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে তারপর থেকে।
প্রিয় দর্শক, বাংলাদেশের পরবর্তী গন্তব্য কোথায় হওয়া উচিত? মক্কা নাকি দিল্লি? মক্কা না দিল্লি? কমেন্টে লিখে যান। বাংলাদেশ সুস্পষ্টভাবে মক্কার পথে রওনা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফল গ্রাউন্ড ওয়ার্কের পর, স্টাডির পর সম্ভবত প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করতে যাচ্ছেন সৌদি আরবে। সৌদি আরবে সফর করলে কি হবে? সৌদি আরব মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির একটি। সৌদি আরবের পক্ষে বাংলাদেশে বিপুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সৌদি আরবের প্রতিনিধি দল ঢাকায় বৈঠক করেছে এবং বাংলাদেশে বিপুল বিনিয়োগের ইঙ্গিত দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, সিরিয়ার মতো একটা যুদ্ধবিধ্বস্ত দেশ আজকে সৌদি আরবের এক বিশাল বিজনেস ডেলিগেশনকে রিসিভ করেছেন সিরিয়ার সিরিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেসে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সৌদি আরব থেকে বিপুল বিনিয়োগ আকর্ষণ করার জন্য সৌদি আরবের প্রতিনিধি দলকে সাদর সম্ভাষণ জানিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসে এবং তাদের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে কিভাবে সিরিয়াতে বিপুল পরিমাণ সৌদি বিনিয়োগ আকর্ষণ করা যায়। আমরা সর্বশেষ যে সংবাদ পেয়েছি তাতে সিরিয়ায় সফররত সৌদি বিনিয়োগকারী টিমটি, ব্যবসায়ী টিমটি সিরিয়ার বিভিন্ন সেক্টরে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করছে। ঠিক একই রকম টিম বাংলাদেশে নিয়ে আসা উচিত। গত 17 বছরে আমরা ভারতকে অনেক কিছু দিয়েছি, কিন্তু ভারত থেকে 10, 15, 20, 50 বিলিয়ন ডলার বিনিয়োগ আমরা পাইনি। ভারত আহ, কলকাতা থেকে যারা দেখছেন বা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন মুসলিম দর্শক, তাদের উদ্দেশ্যে আমরা কিছু বলতে চাই না, কিন্তু কলকাতার কলকাতার নরেন্দ্র মোদী, তার দল বিজেপি, তাদের মন মানসিকতা এরকম, তারা অর্ধেকটা ডিমের পুরোটা খেয়ে টেনশনে সারা রাত কাটায় যে তারা তো অর্ধেকটা ডিমের পুরোটা খেয়ে ফেলেছে। তারা বাংলাদেশে বিনিয়োগ করবে কোথা থেকে? প্রশ্নটা টাকায় নয়, প্রশ্নটা মানসিকতায়। প্রিয় দর্শক, আজকে একটা ভালো সংবাদ দেব। সেই ভালো সংবাদ, সৌদি আরবের পাশাপাশি এবার কুয়েত পাকিস্তানের সাথে ডিফেন্স এগ্রিমেন্ট করেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী ছুটে গিয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। মুসলিম বিশ্বের আরেকটি শক্তিশালী অর্থনীতির দেশ কুয়েত, তেলের উপর ভাসছে ছোট্ট দেশ কুয়েত, কিন্তু কুয়েতের শক্তিশালী কোনো সামরিক বাহিনী নেই। কুয়েত দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিয়ে নিজেরাই বিপদ ডেকে এনেছিল। ইরানের হামলায় কুয়েতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার আর কুয়েত কোনো পশ্চিমা দেশের সাথে চুক্তি করতে যাচ্ছে না। কুয়েত এবার তাদের নিরাপত্তার সমন্বয় করতে চাচ্ছে মুসলিম মুসলিম দেশ পাকিস্তানের সাথে। প্রিয় দর্শক, পাকিস্তানের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রীর মিটিং হয়েছে। কুয়েতের সেনাপ্রধান পাকিস্তানে গিয়েছেন, পাকিস্তানের সেনাপ্রধানের সাথে আলাদা মিটিং হয়েছে। আজকে বাংলাদেশ সংসদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে যখন জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশ সৌদি আরবের সাথে মক্কা চুক্তিতে গেলে ভারত সেখানে আপত্তি করবে কিনা, তিনি বলেছেন এখনো এই বিষয়ে আলোচনা শুরু হয়নি, তবে মক্কা চুক্তি মুসলিম বিশ্বের একান্ত পারিবারিক বিষয়। মুসলমানদের নিজেদের প্রতিরক্ষার জন্য এটা একটা যুগান্তকারী এগ্রিমেন্ট। এই বিষয়ে কোনো অমুসলিম দেশের কোনো টেনশন, উদ্বেগ, ধার বিষয় নিয়ে গ্রাহ্য করার সময় আমাদের নেই এবং এইসব বিষয়ে তাদের নাক গলানোর কোনো অধিকার নেই। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে জানিয়েছি যে সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের সামনে এক ঝাঁক এয়ার ডিফেন্স দেখা গিয়েছে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন বিশ্লেষকরা বলছে এই এয়ার ডিফেন্স গুলো তুরস্কের পাঠানো সিপার অথবা হিসার এয়ার ডিফেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। তুরস্কের সিপার একটা লং রেঞ্জ এয়ার ডিফেন্স, তুরস্কের হিসার একটা মিডল রেঞ্জ এয়ার ডিফেন্স। কিছুদিন আগে ইসরায়েল দম্ভ করে বলেছিল সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের 35 কিলোমিটারের মধ্যে তাদের সৈন্যরা রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট ঘুম থেকে উঠলেই তাদেরকে দেখতে পাবে। তবে সিরিয়ার প্রেসিডেন্ট নিজের অফিসিয়াল কাজকর্ম করে যাচ্ছে।
ইসরায়েলের এই হুমকি ধামকিকে কোনো পাত্তা দিচ্ছে না, বরং নীরবে এক সপ্তাহে দুইটি বড় ছক্কা মেরেছে। নাম্বার ওয়ান, আমেরিকার নিষেধাজ্ঞা থেকে সিরিয়াকে বের করে নিয়ে এসেছে। নাম্বার টু, সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের সশস্ত্র সংগঠন এবং বেসামরিক প্রশাসন সবকিছু বিলুপ্ত করা হয়েছে। এর মাধ্যমে সিরিয়া একটা একক রাষ্ট্র হিসেবে এবং স্টেবল রাষ্ট্র হিসেবে অনেক দূর এগিয়ে গিয়েছে। এবং সর্বশেষ, যদি সিরিয়াতে তুরস্কের এয়ার ডিফেন্স মোতায়েনের কাজ সম্পন্ন হয়, তাহলে সিরিয়া স্ট্যাবিলিটির পথে আরো অনেক দূর এগিয়ে যাবে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এক বক্তব্যে বলেছেন, সিরিয়া দামেস্ক সেই পবিত্র নগরী যেখান থেকে অনেক বড় বড় জিনিসের সূচনা হয়েছে, এবং এই দামেস্ককে আমরা আবারও বিশ্ব অর্থনীতির কেন্দ্রে পরিণত করতে চাই, বিশ্ব সভ্যতার কেন্দ্রে পরিণত করতে চাই। পশ্চিমের সভ্যতার সাথে পূর্বের সভ্যতার মিলনস্থল হবে দামেস্ক, পশ্চিমের বাজারের সাথে পূর্বের বাজারের মিলনস্থল হবে দামেস্ক। দামেস্ক হবে এই অঞ্চলের একটি অর্থনৈতিক করিডোর। তিনি সুনিপুণভাবে দামেস্ককে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন। প্রিয় দর্শক, আঞ্চলিক উত্তেজনা নিরসনে কাতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ সফরে ইরানে রয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের প্রেসিডেন্টের সাথে আলাদা আলাদা বক্তব্য হয়েছে এবং বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে ইরান এবং কাতার আলোচনা করছে হরমুজ প্রণালী থেকে মাইনগুলোকে কিভাবে একটা জয়েন্ট প্রজেক্টের মাধ্যমে দূর করা যায়, সেই সাথে হরমুজ প্রণালীকে আবারও খুলে দেওয়ার ব্যাপারে, আলোচনার পরিবেশ সৃষ্টির ব্যাপারে, বিভিন্ন উদ্যোগের ব্যাপারে কথা হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে কোনো তাড়াহুড়া নেই আমেরিকার। কিন্তু আমেরিকার অর্থনীতির ঠিকই 12টা বাজছে। তেলের দাম বৃদ্ধির কারণে, জ্বালানির দাম বৃদ্ধির কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকা বিশ্ব অর্থনীতির উপর চাপ বাড়াচ্ছে। সেই চাপ ঠেকানোর জন্য কখনো পাকিস্তানের সেনাপ্রধানকে তেহরান পাঠাচ্ছে, কখনো কাতারের প্রধানমন্ত্রীকে তেহরান পাঠাচ্ছে। মুখ ফুটে বলতে পারছে না ডোনাল্ড ট্রাম্প যে আমরা সর্বশান্ত হয়ে যাচ্ছি, তোমরা হরমুজ খুলে দাও। মুখে মুখে বড় কথা বলছে আমেরিকার যুদ্ধমন্ত্রী, ইরানের হাতে নাকি করার মতো কিছু নেই, আমেরিকার কথাই শুনতে হবে। কিন্তু ইরানের কোনো প্রতিনিধি ওয়াশিংটনে যাচ্ছে না, ইরানের কোনো প্রতিনিধি সুইজারল্যান্ডে যাচ্ছে না, বরং ইরানের রাজধানী তেহরানে আসছে আমেরিকার পাঠানো বিভিন্ন দূতেরা। তাহলে বেকায়দায় আছে কোন দেশ? প্রিয় দর্শক, আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিব। তার আগে আরেকটি সংবাদ আবার জানিয়ে দেই। পাকিস্তান বিমান বাহিনীকে তুরস্ক তাদের লেটেস্ট প্রযুক্তির বাইরাক্তার খিজিল এলমা ফাইটার জেট দিতে যাচ্ছে। পাকিস্তান বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের নেতৃত্বে তুরস্কে সফর করেছে। তুরস্কের বাইকার কোম্পানির প্রধান সেলজুক বাইরাক্তারের সাথে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে আলোচনা হয়েছে পাকিস্তানের কাছে তুরস্ক বাইরাক্তার খিজিল এলমা তুরস্ক হস্তান্তর করবে এবং এটি পাকিস্তানেই তৈরি হবে। এদিকে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান আজকে বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের জন্য যে জায়গাটিকে বরাদ্দ করেছি সেটি কেন চট্টগ্রামে, কেন চট্টগ্রাম বন্দরের কাছে, তার একটি কারণ রয়েছে। তার কারণ, বাংলাদেশ শুধুমাত্র নিজের সেনাবাহিনীর জন্য প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবে না, আগামী দিনে যেন বাংলাদেশ বিশ্বের অন্যতম সমরাস্ত্র রপ্তানিকারক দেশ হতে পারে, সেই লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের পাশেই এই ইন্ডাস্ট্রি করা হচ্ছে। আমাদের এখানে প্রোডাক্ট তৈরি হবে এবং সেটা রপ্তানি হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশ ইতিমধ্যেই বেশ কিছু সরঞ্জাম রপ্তানি করে পৃথিবীর বিভিন্ন দেশে। এবং সিরিয়ার মতো যেই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো আছে, যারা এখনো নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে পারেনি, এইরকম অনেকগুলো মুসলিম দেশ রয়েছে যারা চাইলেই বাংলাদেশ থেকে সমরাস্ত্র সংগ্রহ করতে পারে। সরকার যদি ডিফেন্স ইন্ডাস্ট্রির দিকে মনোযোগ দেয়,
এবং সেনাপ্রধান যেটা বলেছে, পাকিস্তান তুরস্কের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশ যদি ডিফেন্স ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করে, এটা শুধু আমাদের নিজেদের চাহিদাই পূরণ করবে না, এটা আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের একটি আহ, ইতিবাচক ইতিবাচক বিষয় যুক্ত করবে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, তুরস্কের স্যাটেলাইট প্রযুক্তি কেমন, নিজেরা কি স্যাটেলাইট তৈরি করতে পারে? তুরস্ক নিজেরাই তাদের পুরো স্যাটেলাইট তৈরি করে। আমি তুরস্কের স্যাটেলাইট তৈরিকারী প্রতিষ্ঠানে গিয়েছিলাম, সেখানে যাওয়ার সময় আমাকে সাদা অ্যাপ্রন, বিভিন্ন ড্রেস পরিয়েছে, কারণ এখানে ছোট ছোট ধুলাবালি থেকেও এটাকে রক্ষা করতে হয়। আমি নিজ চোখে দেখে এসেছি তুরস্কের স্যাটেলাইট। তুরস্ক তার স্যাটেলাইটগুলো নির্মাণ করার পর এটাকে বিশেষ বিমানে করে আমেরিকায় পাঠায়। আমেরিকার ফ্লোরিডা থেকে, ক্যাপ কেনেডি থেকে এটাকে উৎক্ষেপণ করা হয়। এখন পর্যন্ত তুরস্কের 6টি থেকে 7টি স্যাটেলাইট রয়েছে। এই স্যাটেলাইটগুলোর কিছু তুরস্কের টেলিভিশন সম্প্রচারের জন্য ব্যবহার হয়, কিছু তুরস্কের সেনাবাহিনীর জন্য। তুরস্ক গোয়েন্দা স্যাটেলাইট হিসেবে সারা বিশ্বে পর্যবেক্ষণ করে, তুরস্কের শত্রু মিত্র বিভিন্ন দেশের উপর নজরদারি করে। এবং তুরস্ক, ইরান, মালয়েশিয়া, এই 3টি দেশ বা মুসলিম বিশ্বে আমার জানা মতে নিজস্ব স্যাটেলাইট তৈরি করতে পারে। আমাদের মক্কা চুক্তির পক্ষে অনেক দর্শক কমেন্টে জানিয়েছেন, মক্কা চুক্তির স্বাক্ষরের সম্ভাবনা কতটুকু? লিস্ট আলোচনা শুরু হওয়া দরকার। স্বাক্ষর কখন হয় সেটা দেখা যাবে, সরকার সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ কি সরাসরি মক্কা চুক্তিতে যাবে, নাকি বাংলাদেশ পাকিস্তানের সাথে কোনো আলাদা ডিফেন্স চুক্তিতে যাবে, কোনটা বাংলাদেশের জন্য কল্যাণ হয়? আশা করি সরকার এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। এবং বাংলাদেশে মক্কা চুক্তিতে যেতে চাইলে সেই ব্যাপারে সরকার এবং বিরোধী দল অন্তত এই বিষয়ে একমত থাকবে বলে আমরা মনে করি। একজন লিখেছেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা বেশি নাকি সেনাপ্রধানের? যেহেতু একটা আন্তর্জাতিক চুক্তি, চুক্তিগুলো সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তির আইনগত বিষয়গুলো দেখাশোনা করে। এখানে অনেকগুলো মন্ত্রণালয়ের কাজ আছে এবং ডিফেন্স এগ্রিমেন্ট হিসেবে মিলিটারি টু মিলিটারি আলোচনা আছে। বাংলাদেশ মিলিটারির প্রধান, মিলিটারি চিফ ওয়াকরুজ্জামান কিছুদিন আগেই আহ, তুরস্ক সফর করে গিয়েছেন। আবার বাংলাদেশের সেনাবাহিনীর একটি হাই র্যাঙ্কিং টিম, তারা 2025 সালের জানুয়ারিতে পাকিস্তান গিয়েছে। 2025 সালের অক্টোবরে আরেকটা টিম পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। 2026 সালের শুরুর দিকেও এই ধরনের আহ, আসা যাওয়া আছে। সুতরাং বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে বাংলাদেশের নিয়মিত বিভিন্ন সামরিক লেনদেন, আলাপ আলোচনা, বৈঠক চলছে। ইরান কি মক্কা চুক্তিতে যোগ দিবে? একজন প্রশ্ন করেছেন। ইরানের সাথেও আলোচনা চলছে, সরাসরি মক্কা চুক্তিতে না হলেও আরেকটি আহ, আঞ্চলিক চুক্তিতে ইরানকে যুক্ত করা হতে পারে। এই বিষয়ে ইরান ইনভাইটেশন পেয়েছে বলেই ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকের লাইভের শেষ দিকে একটা ইন্টারেস্টিং নিউজ দিব। আমাদের মক্কা চুক্তির দিকে গভীরভাবে নজর রাখছে ভারতের দাদাবাবুরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে, মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে ভারত। ভারতের নজরদারিতে আমাদের কি আসে যায়? ভারত তো ইসরায়েলের সাথে কত চুক্তি করে, আমরা কি সেখানে নজরদারি করি? ভারত তো ফ্রান্স থেকে রাফায়েল কিনে, আমরা কি বলি আমরা ভারতের রাফায়েল কেনার দিকে নজরদারি করছি? বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে কারো নজরদারি, কারো দাদাগিরি, কারো মাতব্বরি মানবে না বাংলাদেশের জনগণ। সেই দিন শেষ, দিল্লি আউট। যারা আমাদের দর্শক কমেন্ট করছেন, তারা কমেন্টে বলবেন যে দিল্লি নাকি মক্কা, কোন পথে যাওয়া উচিত বাংলাদেশের। এবং এবং ইন্টারেস্টিং যে নিউজটি দিতে চাই, ভারত মুখে মুখে বড় বড় কথা বলে, কিন্তু ভারতের কলিজা বিড়ালের কলিজার চেয়েও ছোট। ভারতের সৈন্যদের কলিজা, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের বাংলাদেশের লালমনিরহাট জেলার কৃষকদের দাবরানি খেয়ে 2টি রাইফেল, একটি ওয়াকি টকি ফেলে ধুতি আলগি দিয়ে পালিয়েছে সীমান্তের ওপারে।
এটা হাসির কথা না, এটা আজকের নিউজ ফ্যাক্ট। এবং কিছুক্ষণ আগে বাংলাদেশের বর্ডার গার্ড